এপিসোড ৮ এর শুরুতে আমরা দেখি ডিটেকটিভ দুইজন ইয়নশিকের সঙ্গে দেখা করার জন্য এসেছে। চুলওয়ান ইলগুকে থামিয়ে বলে ইয়নশিক খুবই ভালো মানুষ, পুলিশ দেখলেই সে নার্ভাস হয়ে যায়, তাই তার সঙ্গে ভালোভাবে কথা বলো। কিন্তু ইলগু বলে আমরা কোনো পুরনো ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছি না, যদি তোমার ইচ্ছে না হয় তাহলে তুমি এসো না। পরে তারা দোকানের ভিতরে ঢুকে চুলওয়ান ইয়নশিকের খোঁজখবর জিজ্ঞাসা করতে থাকে। ইয়নশিক বলে আমি ঠিক আছি। ইলগু ইয়নশিককে জিজ্ঞাসা করে তিজিয়ং কোথায়, তুমি শেষবার তার সঙ্গে দেখা করতে গিয়েছিলে। সে বলে চুলওয়ান বলেছে তুমি তার সঙ্গে জেলে দেখা করার জন্য গিয়েছিলে। ইলগু বলে তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি এখানে কাউকে লুকিয়ে রেখেছ, আমার চোখের দিকে তাকিয়ে উত্তর দাও। ইয়নশিক বলে তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো, তোমার তো তিজিয়ংকে জিজ্ঞাসা করা উচিত। কিন্তু ইলগু বলে সে তো জেলে নেই, সে জেল থেকে পালিয়ে গেছে। ইয়নশিক বলে আমি তো জানতামই না। তারপর সে তাদের জন্য পানি আনতে যাচ্ছিল, কিন্তু ইলগু তাকে থামিয়ে দেয় এবং জিজ্ঞাসা করে এই দরজার পিছনে কি আছে। তারপর সে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু ইয়নশিক তাকে থামিয়ে বলে এটা না করতে। কিন্তু ইলগু তার কোনো কথাই শুনে না, সে দরজা খুলে ফেলে। আর সেখানে ইনবি তার ড্রেস চেঞ্জ করছিল। তারপর ইনবি কাছে এসে জিজ্ঞাসা করে তোমরা দুইজনকে আর এখানে কি করছো। ইয়নশিক তার মেয়ের কাছে তাদের পরিচয় করিয়ে দেয় এবং বলে এরা পুলিশ। ইয়নবি রেগে যায় আর বলে আমাকে টিচ করার জন্য এখানে এসেছো নাকি, আমার বাবা তো আগেই জেল থেকে ছাড়া পেয়ে গেছেন, এখন কেন ওনাকে বিরক্ত করছো। এরপর সে চিৎকার করতে থাকে, সে ইলগুকে ধাক্কাও দেয়। ইলগু চিৎকার করে বলে তুমি একটা ছোট্ট মেয়ে, আমাকে ধাক্কা দিলে কিভাবে। ইয়নবি ভাঙচুর করতে শুরু করে আর তাদের বেরিয়ে যাওয়ার জন্য বলে। চুলওয়ান শেষে তাকে নিয়ে বাইরে চলে যায়। ইয়নবি তার বাবাকে বলে তুমিও বাইরে যাও এবং খেয়াল রেখো তারা যেন আর ফিরে না আসে। তারপর আমরা দেখি চুলওয়ান ইয়নসুকের সঙ্গে কথা বলে। সে বলে আমাকে মাফ করে দিও আজকে যা কিছু হয়েছে তার জন্য, আমি আবার তোমার সঙ্গে দেখা করতে আসব। কিন্তু ইয়নসিক বলে এসো না, এখন তোমার সঙ্গে কথা বলতে আমি কমফোর্টেবল ফিল করি না। তারপর চুলওয়ান ইলগুকে বলে আমি তো বলেছিলাম ভদ্রভাবে কথা বলতে, তুমি কেন তা করনি। ইলগু বলে যাই হোক আমাদের এখন তিজিয়ংকে খুঁজে বের করতেই হবে। তারপর তারা চলে যায়। পরের সিনে হুজুনকে দেখা যায়, সে পণ দিতে এসেছে। সেই মেয়েটি সামনেই ছিল, সে ফোনটা তাকে দেয়, তারপর চলে যেতে থাকে। কিন্তু ঠিক তখনই তিজং বাইক নিয়ে এসে ফোনটি ছিনিয়ে নেয়। মেয়েটি তার ছেলেদের ফোন করে বলে তাকে ধরো। লোকেরা তাকে ঘিরে ফেলে কিন্তু কিছুই করতে পারে না, তিজং পালিয়ে যায়। পরের সিনে ইভানের ফোনে কল আসে, জানানো হয় যে ফোনটি কেউ চুরি করে নিয়ে গেছে। ইভান খুব রেগে যায়, তার পাশে সেই মূর্তির আর্টের পিসটি ছিল, সে সেটি ছুঁড়ে ফেলে দেয় আর সেটি ভেঙে যায়। তার ভিতরে দেখা যায় সেই একই ছুরি যেটা দিয়ে পিয়ানোবাদককে হত্যা করা হয়েছিল। পরের সিনে আমরা তিজুংকে দেখি, সেই ইয়নশিকের সঙ্গে কথা বলছে। সে সেই পিয়ানো প্লেয়ারের ফোন দেখায় এবং বলে এটাই হলো ভিকটিম। এই ফোন ব্যবহার করে অপরাধটা হুজুনের উপর চাপিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। ইয়নশিক বলে যদি এটা সফল হতো তাহলে সব প্রমাণ হিজুনের বিরুদ্ধে যেত। কেউ বিশ্বাসই করতো না, ঠিক যেমন তোমার সাথে হয়েছিল। তাহলে এখন কি হবে। তিজিউং বলে ওরা নিশ্চয়ই এই ফোনটা ফেরত চাইবে, এর আগে তারা কিছুই করবে না। তখন ইয়নশিক বলে আজকে পুলিশেরা এসেছিল এবং তোমাকে খুঁজছিল। পরের সিনে তিজিউং বাসে ছিল আর সেই ভিকটিমের ফোনের এরোপ্লেন মুড বন্ধ করে। ফোনে একটি নাম্বার ছিল, সে সেই নাম্বারে কল করে। সামনে থেকে একটি মেয়ে কথা বলে, ও সেই মেয়ে যার সঙ্গে হুজুমের দেখা হয়েছিল। তিজং বলে ফোনটা যে নিয়ে গেছে সে আমি ফোনটা ফিরিয়ে দিতে পারি, কিন্তু আমার টাকার দরকার। মেয়েটি জিজ্ঞাসা করে কত টাকা চাও, সে বলে দেয়। তারপর মেয়েটি ডিরেক্টর উ এর সঙ্গে কথা বলে, সব ঘটনা জানিয়ে জিজ্ঞাসা করে এখন কি করব। ডিরেক্টর উ বলে ফোনটি নিতে যাও, সঙ্গে কয়েকজন লোকও নাও, যাতে ওই লোকটাকে শেষ করে ফেলা যায়। পরের সিনে মেয়েটি একটি জায়গায় পৌঁছায়, সে তিজিয়ংকে কল করে এবং বলে আমি এসে গেছি, তুমি কোথায়। তিজিয়ং জিজ্ঞাসা করে টাকা কোথায়। মেয়েটি বলে আমার কাছেই আছে। তিজিয়ং বলে ঠিক আছে, এখন তোমার কাছে এক ডেলিভারি বয় যাবে, ওকে টাকাটি দিয়ে দিও। পাশেই আমরা দেখি গাড়িতে লোক বসেছিল যারা তিজিয়ংকে মারার অপেক্ষায় ছিল। ঠিক তখনই ডেলিভারি বয় মেয়েটির কাছে আসে, সে টাকা নিয়ে চলে যায়। মেয়েটি তিজিয়ংকে জিজ্ঞাসা করে ফোন কোথায়। তিজিয়ং বলে বিল্ডিং এর ভিতরে মেলবক্সের উপরে পাওয়া যাবে। মেয়েটি দৌড়ে ভিতরে যায় এবং চেক করে, তারপর সে সত্যি ফোনটা সেখানে পায়। তারপর দৌড়ে বেরিয়ে আসে, ট্যাক্সিতে উঠে চলে যায়। কিন্তু তিজং এখনও তাকে ফলো করছে। পরের দৃশ্যে ইভানকে দেখা যায়, সে তার ক্লায়েন্টের সঙ্গে কথা বলছে। ইভান বলে চিন্তা করো না, একটু দেরি হতে পারে, কিন্তু খুব শীঘ্রই খবর আসবে যে পিয়ানো প্লেয়ারকে কেউ হত্যা করেছে। আর খুনি আপনার ছেলে হবে না, সেটা অন্য কেউ হবে। তারপর ইউহান ডিরেক্টর উ এর সঙ্গে কথা বলে, সে তাকে বকাচকা দেয় এবং বলে আপনি তো এমন ছিলেন না, এত বড় ভুল কেমনে করলেন, ফোনটা কোথায় গেল। মিস্টার উ বলে আমি আর এমনটা করব না, আমাকে মাফ করে দেন। ইভান বলে ঠিক আছে। তারপর সে চলে যেতে থাকে। ঠিক তখনই সেখানে তিনি বলে ওঠেন ফোনটি শীঘ্রই ফিরে আসবে
আমরা ওই ছেলেটার সঙ্গে কথা বলেছি, আমরা তাকে মেরে ফেলবো। ইভান তার কাছে এসে রেগে বলে, তুমি কি করেছ? আমার অনুমতি ছাড়া এসব কেন করলে? ওই সময় আমরা সেখানে আরেকটি নতুন চরিত্রকে দেখি, যে কিনা একটি মেয়ে ছিল। ইভান ডিরেক্টর উ এর উপর মোটেও খুশি ছিল না। মেয়েটির কাছে একটি শার্প জিনিস ছিল, সেটা দিয়ে সে ডিরেক্টর উকে মেরে ফেলে। মেয়েটি চলে যেতে থাকে। ইভান বলে শেষের কাজ হিসাবে হিঞ্জুকে মারতে হবে। মেয়েটি বলে, চিন্তা করো না, কাজ ঠিক মতো হয়ে যাবে। কিন্তু পরে আমরা দেখি ইভান আসলে সেখানে ছিলই না। সে শুধু সেন্সরের সাহায্যে উপস্থিত হওয়ার ভান করছিল। এদিকে তিজিয়ং মেয়েটিকে ফলো করতে করতে সেই জায়গায় পৌঁছায়। সে বাইরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তারপর ভিতরে ঢুকে একজন লোক কিছু করতে সেখানে আসে, কিন্তু তিজং তাকে মেরে ফেলে। সে ওই ব্যক্তির ড্রেসটি পরে নেয়। তারপর ভিতরে গিয়ে ল্যাপটপ পর্যবেক্ষণ করতে থাকে। অনেক লোক সেখানে কাজ করছিল। তিজং বুঝে যায় সব প্রমাণ এখানেই তৈরি করা হয়। সে ভিডিও করতে শুরু করে। ঠিক তখনই ইয়নশিক তিজংকে কল করে। ফলে তার ফোনে রিংটং বাজে। সবার দৃষ্টি তার দিকে চলে যায়। সে ফোন ধরে। ইয়নশিক বলে, ইঞ্জুর কাছে একটি মেয়ে এসেছে, তোমাকে আসতে হবে। সেখানের লোকেরা তিজংকে প্রশ্ন করে, তুমি কে? তিজংয়ের সামনে আর কোনো উপায় থাকে না। সে সবার সঙ্গে লড়াই শুরু করে, কিন্তু সময় খুব কম থাকায় সে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে মেয়েটি সেলুনে ঢুকে। ইজুন বলে সেলুন বন্ধ হয়ে গেছে, কিন্তু মেয়েটি কোনো কথাই শুনে না। ভিতর থেকে দরজা লক করে দেয়। সে বলে, আমার হেয়ার কাট করতে হবে। সে চেয়ারে গিয়ে বসে। হুজুন বুঝতে পারে মেয়েটি কিছু একটা করতে এসেছে। সে মেয়েটিকে পাশ দিয়ে কাছে নিতে যায়। মেয়েটি তাকে সতর্ক করে বলে, আমি জানি তোমার বাচ্চা ওখানে লুকিয়ে আছে, কিছুই করো না। কিন্তু হিজুন তার কোনো কথাই শুনে না, আর সে কাছে নিতে যায়। ঠিক তখনই মেয়েটি হিজুনের উপর আক্রমণ করে। সে তাকে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু তখনই তিজিয়ং মোটর বাইক নিয়ে সেলুনের ভিতরে ঢুকে পড়ে। সে মেয়েটিকে দেখে জিজ্ঞাসা করে, তুমি কে? মেয়েটি হাসে এবং লড়াই শুরু হয়ে যায়। তাদের মধ্যে অনেক লম্বা সময় লড়াই চলতে থাকে। তিজিয়ং খুব বেশি একটা কিছু করতে পারে না। মেয়েটি তাকে বারবার ছুরি মারছিল। তিজিয়ং কেবল একটু আঘাত করতে সক্ষম হয়। মেয়েটি স্প্রে তুলে তিজিয়ংয়ের মুখে ছুড়ে দেয়। ঠিক তখনই বাইরে পুলিশের গাড়ির সাইরেন বেজে ওঠে। মেয়েটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। ইয়নশিক আসে। সে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? বাচ্চা আর তার মা কোথায়? তিজং বলে, তারা ভিতরে আছে, তাড়াতাড়ি গিয়ে তাদের বের করে আনো। পরের সিনে দেখা যায় ইউহান ল্যাবের ভিডিও দেখছে এবং সে ভিডিওতে তিজংকে দেখতে পায়। ঠিক তখনই নেনি আসে। ইউহান হেসে বলে, তিজং আমাকে খুঁজছে, সে আমার সঙ্গে দেখা করতে চায়। নেনি বলে, গেস্ট এসেছে। ইউহান বলে, আমি তো কাউকে দাওয়াত দেইনি। ইউহান বাইরে গিয়ে দেখে দোকিউ এবং তার বাবা অ্যাসেম্বলিম্যান এসেছেন। দোকিউ বলে, তোমার বাড়ি তো খুবই সুন্দর, আমি তো আগে জানতাম না। ইউহান বলে, আমি আপনাদের ইনভাইট করিনি। অ্যাসেম্বলিম্যান বলে, আমি জানি, আমি সরাসরি মূল কথায় আসছি। সে তিজুংয়ের ছবি দেখায় এবং বলে, তুমি কি এই লোকটিকে চিনো? ইউহান মাথা নেড়ে হ্যাঁ বলে। অ্যাসেম্বলিম্যান বলে, এই ছেলেটা বাইরে ঘুরে বেড়াচ্ছে। এই তো আমার ছেলের অপরাধ নিজের উপর নিয়েছিল, কিন্তু আমাদের মধ্যে এমন কোনো চুক্তি হয়নি যে সে বাইরে ঘুরবে। তার তো জেলের ভিতরে থাকা উচিত। ইভান বলে, যদিও বাইরে থাকে তাহলে কোনো সমস্যা নেই, এতে কোনো ঝামেলা হবে না। অ্যাসেম্বলিম্যান বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু আমি বলছি সমস্যা যদি হওয়ার থাকে সেটা হবেই। তাই তোমাকে এই ছেলেকে ধরতেই হবে। পরের মিটিংয়ে আমি ফ্রেন্ডলি আচরণ করব না। একথা বলে সে চলে যায়। তারপর দোকিউ ইভানের সঙ্গে কথা বলে। সে বলে, আমার মনে হয় না তুমি তাকে ধরতে পারবে, আমাকে নিজেই তাকে ধরতে হবে, আর তারপর আমি তাকে মেরে ফেলবো, আর আমরা আমাদের রিফান্ড পেয়ে যাব। পরে সে বাইরে আসে। তার বাবা অ্যাসেম্বলিম্যান তাকে বলে, তিজং ধরা না খাওয়া পর্যন্ত তুমি ফরেনে থাকবে। সে বলে, ঠিক আছে। তারপর ইভানের কাছে একটি ফোন আসে। জানানো হয় তিজং হুজুন এবং তার বাচ্চাকে নিয়ে চলে গেছে। দোকিউ যাওয়ার সময় ইভানের দিকে তাকে ফিঙ্গার সাইন দেখাচ্ছিল। তারপর ইভান বলে, আমি ভেবেছিলাম সব কয়েদিরা নিজেদের মাঝে মারামারি করে মারা যাবে, কিন্তু তিজংয়ের ক্ষেত্রে তা হয়নি। এখন আমি তাকে একটি উপহার দেব। সে কত পরিশ্রম করছে, এটা তার জানা উচিত যে সে কার জন্য জেলে গিয়েছিল। পরের সিনে আমরা দেখি ইনবি বাড়িতে আসে, কিন্তু সেখানে কেউ নেই। কিন্তু রুমে ঢুকতেই সে অনেকগুলো ছবি দেখতে পায়, যেগুলো হুজুনের ছবি ছিল। ইনবি নিজের মনে মনে বলে, এসব কি? ওই ছেলেটা কি কোনো স্টকার? ঠিক তখন ইয়নশিকরা চলে আসে। ইনবি বাইরে এসে দেখে হিজুন এবং তার বাচ্চা ছিল তাদের সাথে। সে জিজ্ঞাসা করে, এই দুজনকে? ইয়নশিক বলে, আমি তোমাকে পরে বলবো। পরের দৃশ্যে সবাই বসা ছিল। বাচ্চাটি দৌড়ে ইয়নশিকের কাছে আসে এবং তাকে দাদু বলে ডাকে। তারপর তিজিয়ং হুজুংকে সেই রুমে নিয়ে যায় এবং তাকে সবকিছু দেখায়। তিজং একটি ফাইল দেখিয়ে বলে, ওরা তোমার সম্পর্কে সব তথ্য জোগাড় করে ফেলেছিল। ইয়নশিক হ্যাঁ বলে আর বলে, তুমি এখানে থাকতে পারবে না, তোমাকে একটি সিক্রেট জায়গায় যেতে হবে। তোমার কি কোনো আত্মীয় আছে? কিন্তু হুজুন না করে দেয়। তিজং বলে, আমরা আত্মীয়দের কাছেও যেতে পারবো না, আমাদের এমন কোথাও যেতে হবে যেটা ওরা জানে না। এরপর তারা ইনবির দিকে তাকাতে থাকে। ইনবি বলে, আমাকে তোমরা এভাবে দেখছো কেন?
পরের সিনে আমরা দেখি তারা ইউএনবির ফ্ল্যাটে চলে আসে। যদিও ইউএনবি বেশি খুশি ছিল না, কিন্তু তার ফ্রেন্ড ইয়োনা খুব বেশি খুশি হয় এবং ইনবিকে বলে অনেকদিন পর এখানে কেউ থাকতে এসেছে। উইনবি সেখান থেকে চলে যাওয়ার সময় হুজুনকে বলে যদি তোমার কোনো কিছু লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবে। এরপর ইনবি বাইরে এসে তাদের দুজনকে দেখছিল। ইয়নচিক বলে ওহ তুমি এখানে থাকো, চিন্তা করো না, আমি এই ঠিকানা কারো কাছে ফাঁস করব না। তার মেয়ে শুধু তার দিকে তাকিয়েছিল। সে চুপ হয়ে যায়। ইয়নচিক চলে যাওয়ার পর ইনবি সিগারেট খাচ্ছিল, কিন্তু তিজং সিগারেটটি ফেলে দেয় এবং বলে তুমি কি করছো, এখানে বাচ্চা আছে আর বাচ্চাটার অ্যাজমার প্রবলেম, তুমি এটা করতে পারবে না। তারপর ইনবি তার দিকে তাকিয়ে বলে একটু সাইডে আসো। তিজং মনে মনে ভাবে ছোট্ট একটা মেয়ে বারবার কেন আমাকে সাইডে ডাকে। তারপর ইনবি তাকে জিজ্ঞাসা করে আমাকে বলো তুমি আসলে কে, যাতে আমি তোমাকে বুঝতে পারি, তুমি কি সত্যি কাউকে মেরেছ। তিজং বলে আমি জানি না, তুমি যা খুশি ভাবো। সে চলে যেতে থাকে। ইউনবি বলে যদি আমাকে না বলো তাহলে আমি হিঞ্জু এবং তার বাচ্চাকে এখান থেকে বের করে দেব। এরপর তিজং তাকে সবকিছু বলে দেয়, কিভাবে কি হয়েছে এবং কিভাবে তাকে ফাঁসানো হয়েছে। পরের দৃশ্যে আমরা দেখি ইনবি শুয়ে আছে এবং ভাবছে। সে তার বন্ধু ইয়োনাকে বলে ধরো হঠাৎ তোমার উপর যদি মিথ্যে হত্যার অভিযোগ আসে আর তোমাকে যাবজ্জীবনের জন্য জেলে যেতে হয়, তাহলে তুমি কি করবে, তোমার কেমন লাগবে। ইয়োনা বলে তুমি কি আজে বাজে কথা বলছো, তোমার ঘুমানো উচিত। ইউনবি নিজের মনে বলে তিজং খুবই অসহায়, খুবই কষ্টে আছে। তারপর আমরা দেখি ইয়নচিক এবং তিজং বাড়ি ফিরছিল। ঠিক তখন ইয়নচিকের ফোনে একটি কল আসে। কলটি ইউনবির ছিল। এরপর ইয়নচিক তিজংকে বলে ইনবি ফোন করেছিল, সে বলেছে যদি কোনো কিছু দরকার হয় তাহলে তাকে জানানোর জন্য, আর এটা তার নাম্বার। তিজং বলে তো কি হয়েছে, তুমি এত নার্ভাস কেন, যদি সে তোমাকে 2বার ফোন করতো তাহলে তো তুমি হার্ট অ্যাটাক করে ফেলতে। ইয়নচিক বলে আমার মেয়ে প্রথমবার আমাকে ফোন করেছে, আমি তো জানতামই না সে কোথায় থাকে, তার নাম্বার কি কিছুই জানতাম না, কিন্তু আজ দুটোই জেনে গেলাম। আমি অনেক বেশি খুশি আর তুমি আমার জন্য অনেক বেশি লাকি। তিজং বলে কিন্তু সে কেন এমন আচরণ দেখাচ্ছে, তোমার সাথে সে খুব রুডভাবে কথা বলে। ইয়নচিক বলে সে যেমনই আছে তেমনই ভালো, আমি তো তার একটি মূল্যবান জিনিস তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছি, আমি যে পাপ করেছি তার মূল্য আমাকে দিতেই হবে, আমি একজন ভালো বাবা নই। তারপর তারা বাড়িতে পৌঁছায় এবং টিভিতে খবর দেখে যে সেই পিয়ানো প্লেয়ারকে কে মার্ডার করেছে সেই বিষয়ে টিভিতে খবর আসছে। তারা বুঝতে পেরেছে হুজুংকে না ফাঁসাতে পারলেও তারা অন্য কাউকে ফাঁসিয়ে দিয়েছে, আর এই ব্যাপারে তিজং কোনো কিছুই জানতো না। এরপর দেখা যায় ইউহান খাবার খাচ্ছে। সে নেনিকে বলে এইবার সব ঠিকঠাক হয়ে যাবে। পরের সিনে তিজং লেবের সেই জায়গায় পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে দেখে সবাইকে মেরে ফেলা হয়েছে। যে মেয়েটি তার সঙ্গে দেখা করতে এসেছিল তাকেও মেরে ফেলা হয়েছে। হঠাৎ উপর থেকে কিছু একটা নিচে পড়ে, যেটা কিনা ছিল লিসানের কাটা মাথা। তিজং সেটার দিকে তাকাতেও পারে না। তারপর সেখানে হঠাৎ দগির সম্পর্কে তথ্য দেখানো হয়। সেখানে অনেক টাকাও পড়েছিল তিজংয়ের জন্য ফেলে রাখা। তিজং টাকা ছুঁড়ে ফেলে দেয় এবং চিৎকার করতে থাকে। তখনই একটি স্ক্রিন অন হয়ে যায় এবং তাতে লেখা ছিল আসল অপরাধী দকিন পালিয়ে গেছে, তার কারণে তুমি জেলে গিয়েছিলে, তোমাকে তাকে খুঁজে বের করতেই হবে, চলো তোমাকে একটি হিন্ট দেই। অন্যদিকে দেখা যায় ইউয়ান লাইভে তিজংকে দেখছে এবং নিজের সঙ্গে কথা বলছে, এবার তোমাকে সঠিক পথে হাঁটতেই হবে। আর এর সাথেই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। দেখা হবে নেক্সট এপিসোডে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।